সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ সরকার এলিন, ব্যবস্থাপনা বিভাগ, বড়খাতা কলেজ। আজকে ব্যবস্থাপনা বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংগঠন বা সংগঠিতকরণ অধ্যায়ের তোমাদের ক্লাস নিব। তো আমি শুরু করার আগে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে তোমরা ধৈর্যের সহিত আমার ক্লাসটি দেখছো বা দেখার চেষ্টা করতেছো। আসলে সংগঠন বলতে কি বুঝায়? সংগঠন বলতে এটাই যে প্রতিষ্ঠানের কার্য বিভাজন, তারপর দায়িত্ব ও কর্তৃত্ব নিরূপণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক যে নির্ধারিত কাজকেই সংগঠন বলে। তাহলে সংগঠন কাকে বলে? যে প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ এবং নিরূপণ, প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাই হচ্ছে সংগঠন। তাহলে সংগঠনের বিভিন্ন কি আছে? প্রক্রিয়ার পদক্ষেপ আছে। তাহলে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপগুলোর মধ্যে প্রথম যে জিনিসটি সেটা হলো কি? কার্য বিভাজন। আসলে সংগঠনের যে কাজগুলো আছে, সংগঠনের যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। কে কি কাজ করবে এই কাজটা ভাগ করাটাই হচ্ছে কার্য বিভাজন। প্রতিষ্ঠানের কাজগুলান যে কে বস হবেন, কে সাবঅর্ডিনেট হবেন সেটাই নির্ভর করেই কার্য বিভাজন করা হয়ে থাকে। একজন ব্যক্তি যদি সব কাজ করতে চায় বা সবাইকে দিয়ে যদি একই কাজ করানো হয় তাহলে কিন্তু কার্য সফল হবে না। এই জন্য সংগঠনের প্রথম কাজটি হচ্ছে কার্য বিভাজন। তারপর দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। কার্য বিভাজনের পরের কাজটি হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। কেননা যে কাজের অর্থাৎ আমার প্রতি কি দায়িত্ব আছে সে দায়িত্বটা এবং আমার কি করণীয় সেটা সম্পর্কে আমাকে অবগত করাটাই হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। এই দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণের পরের কাজটি হচ্ছে কি? দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। তাহলে দায়িত্ব ও কর্তৃত্ব সম্পর্কে বুঝাই দিলেই কিন্তু প্রতিষ্ঠানের সকল প্রকার কার্য সম্পাদন করা সম্ভব হয় না। আর এই জন্য সংগঠনের মাধ্যমেই কিন্তু দায়িত্ব ও কর্তৃত্বটা অর্পণ করতে হয়। অর্থাৎ যার যে কাজ, যার যে দায়িত্ব তাকে সেটা বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। তারপরে পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে সংগঠনের ভিতরে একটা প্রতিষ্ঠানের ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলোর বিভিন্ন বিভাগ উপবিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। এই প্রত্যেকটি বিভাগ উপবিভাগকে এক উপবিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে আমরা সংগঠন প্রক্রিয়ার করতে গেলে আমরা কি দেখব? যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম কার্য বিভাজন, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, তারপরে কি দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, তারপরে পারস্পরিক সম্পর্ক স্থাপন। আমরা যদি এটা করতে পারি তাহলে একটি সংগঠনের সকল কার্য সম্পাদন করা সম্ভব হয়ে থাকে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পারতেছো। এখন আমরা দেখব সংগঠনের বৈশিষ্ট্য। আসলে প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত। আর এই বৈশিষ্ট্যগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই জিনিসটি কি। তদ্রূপ সংগঠনের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যের মধ্যে আছে কি? উদ্দেশ্য কেন্দ্রিকতা। প্রত্যেকটি কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কি থাকবে? উদ্দেশ্য থাকবে। যদি উদ্দেশ্য না থাকে তাহলে প্রতিষ্ঠানের কিন্তু কোনো কিছুই করানো সম্ভব হবে না। তাহলে এই উদ্দেশ্যটাই হচ্ছে প্রতিষ্ঠানের মুখ্য বিষয়। তাহলে উদ্দেশ্য নির্দিষ্টতা থাকবে। সংগঠনের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি? উদ্দেশ্যটা নির্দিষ্টতা
থাকবে। তারপরে কি থাকতে হবে? সহজবোধ্যতা। তাহলে সহজে চেনা যায়, বোঝা যায় বা ধারণা লাভ করা যায় যা কোনো বিষয়ে, এমন গুণকেই কি বলে? সহজবোধ্য বলে। তাহলে যা সহজে চেনা যায়, বোঝা যায় বা ধারণা লাভ করা যায় তাই হচ্ছে সহজবোধ্যতা। তাহলে একটি উত্তম সংগঠনের ক্ষেত্রে, একটি উত্তম সংগঠনের বড় বৈশিষ্ট্য হলো কি? এটি যতদূর সম্ভব সহজবোধ হতে হয়। যদি সংগঠনের কার্যবিধি, যদি সংগঠনের উদ্দেশ্য, যদি সংগঠনটি সম্পর্কে সহজবোধভাবে যদি আমরা সহজে বুঝতে না পারি তাহলে কিন্তু কার্য সম্পূর্ণ করা কষ্টকর হয়ে যায়। তারপর কি? বিশেষায়নের সুযোগ। তাহলে বিশেষ কাজে কর্মীদের বিশেষ জ্ঞান বা বিশেষ দক্ষতা অর্জনের সুযোগকেই বিশেষায়নের সুযোগ বলে। তাহলে এই যে সংগঠনের ফলে কি হয়? যে কাজের যে বিভাজনটা তৈরি হয়, এই বিভাজনের তৈরির ফলে এক একজন এক একভাবে তার জ্ঞানের সম্প্রসারণ বা দক্ষতার প্রতিফলন ঘটাতে পারে। এজন্যই সংগঠনের মাধ্যমে বিশেষায়নের কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়ে থাকে। তারপরে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। তাহলে সংগঠনের মাধ্যমে কিন্তু এক একজন কর্মীর বা শ্রমিকের কাজ এক একভাবে কিন্তু দায়িত্ব দেওয়া হয় এবং তাকে কর্তৃত্ব অর্পণ করা হয়ে থাকে। এই এক একজনকে এক এক কাজে দক্ষভাবে কাজ পরিচালনা করার জন্য সংগঠনের মাধ্যমেই কিন্তু সুসংজ্ঞায়িতভাবে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করা হয়ে থাকে। তারপর ভারসাম্যপূর্ণ। যেহেতু সংগঠন একটি পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, তাই সংগঠনের মাধ্যমে কিন্তু কি হয়ে থাকে? ভারসাম্য। প্রতিষ্ঠানের সকল স্তরে, সকল বিভাগ উপবিভাগের মধ্যে এটি যে ভারসাম্য, এই ভারসাম্যপূর্ণতা লাভ করানো সহজবোধ্য হয়। তারপর আমরা দেখব আনুগত্য ও শৃঙ্খলা। তো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সকল কর্মীর কীরকম আনুগত্য আছে এবং কাজের ক্ষেত্রে সকলের মধ্যে কীরকম শৃঙ্খলা আছে সেটা কিন্তু সংগঠনের মাধ্যমেই পরিলক্ষিত হয়ে থাকে। একটা সংগঠনের মধ্যে যে আনুগত্য সৃষ্টি করা এবং শৃঙ্খলা তৈরি করা, এটা শুধুমাত্র সংগঠনের কারণেই হয়ে থাকে, যা আমরা অন্য কোনো প্রক্রিয়ায় এটি কিন্তু সম্পূর্ণ করতে পারি না। তাহলে আমরা এরপরে সংগঠনের বৈশিষ্ট্য, আচ্ছা বৈশিষ্ট্যের পরে কিন্তু আমরা দেখব সংগঠনের গুরুত্ব। আসলে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা বিষয়ের কোনো না কোনো গুরুত্ব আছে। যদি গুরুত্ব না থাকতো, যদি প্রয়োজনীয়তা না থাকতো, তাহলে কিন্তু ওই জিনিসটার প্রতি আমাদের তেমন একটি ভূমিকা থাকতো না। তাহলে সংগঠন এটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এর কেন গুরুত্ব, একটা প্রতিষ্ঠানের জন্য সংগঠন কেন গুরুত্ব তা এখন আমরা দেখব। জ্ঞান অর্জনের সহযোগিতা, উদ্দেশ্য অর্জনের সহযোগিতা। এই যে উদ্দেশ্য অর্জনের সহযোগিতা, প্রত্যেকটা প্রতিষ্ঠান কোনো না কোনো উদ্দেশ্যের উপরেই পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে এই উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সংগঠন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অন্য কোনো প্রক্রিয়ায় পালন করানো সম্ভব নয়। তারপর উপকরণের যথাযথ ব্যবহার। একটা প্রতিষ্ঠানের শ্রমিক থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন উপকরণাদি ব্যবহৃত হয়ে থাকে। এই উপকরণাদি কখন, কিভাবে, কার মাধ্যমে যথাযথভাবে ব্যবহৃত হবে তা কিন্তু শুধুমাত্র সংগঠনের মাধ্যম দিয়েই সম্পূর্ণ হয়ে থাকে। এই জন্য উপকরণের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বিশেষায়নের সহায়তা। যেহেতু তাহলে এখন আমরা দেখব বিশেষীকরণের সহায়তা। বিশেষীকরণের সহায়তাটা কি? একটা প্রতিষ্ঠানের একটি কার্যকর ব্যবস্থাপনা সংগঠন বিশেষায়ন ও শ্রম বিভাগের উপরই নির্ভর করে গড়ে ওঠে বা গড়ে তোলা হয়। তাহলে একজন কর্মীর জন্য একই ধরনের কাজ নির্দিষ্ট করার প্রয়াস চালানো হয়। তাহলে এতে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়, ফলে মিতব্যয়িতা ও সাফল্যের সঙ্গে কাজ সম্পাদন সম্ভব হয়, যার কারণে ওই প্রতিষ্ঠানে উক্ত কর্মীর বিশেষায়নের ক্ষেত্রে বিশেষায়নের সহায়তার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
তারপর কি বলছে, সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। তাহলে সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ, শাখা, প্রশাখার মধ্যে যে দায়িত্ব ও কর্তৃত্ব থাকে তা সংগঠনের মাধ্যমেই সহজেই একটি বিভাগ থেকে আর একটি বিভাগের সমন্বয় সৃষ্টি এবং তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহজলভ্য বা সহজবোধ্য হয়ে থাকে। আর এই জন্যই যে সংগঠন সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারপরে কি বলছে, সৃজনশীলতার বিকাশ। সৃজনশীলতার বিকাশ হচ্ছে উত্তম ও শক্তিশালী সংগঠন কাঠামোকে বিভিন্নভাবে নিযুক্ত নির্বাহী ও কর্মীদের উদ্ভাবিত যে শক্তি বা জ্ঞান তার প্রতিফলন ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কেননা এখানে একটা কর্মী যে কাজে দক্ষ সে বরাবরই সেই কাজ করে আসে, এই কাজ করার ফলে তার মধ্যে নিত্য নতুন সৃষ্টির বিকাশ বা প্রয়াস ঘটে। তারপরে কি, কার্যকর নেতৃত্বের প্রতিষ্ঠা। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরূপ নেতৃত্ব সৃষ্টি নির্ভর করে প্রতিষ্ঠানের মধ্যে যে সংগঠনের মধ্যে যে বিভাগ উপবিভাগ আছে সেক্ষেত্রে এক একজন এক এক কাজের জন্য নেতৃত্ব প্রদান করে, যার কারণে এখানে সঠিক নেতৃত্বের মাধ্যমে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শৃঙ্খলা প্রতিষ্ঠা। তাহলে সাংগঠনিক শৃঙ্খলা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইরূপ শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবস্থাপনা সংগঠনের বিশেষ গুরুত্ব লক্ষণীয়। তাহলে কার্য বিভাজন, দায়িত্ব, কর্তৃত্ব ইত্যাদির মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠানের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা কিন্তু সংগঠনের মাধ্যমে সংগঠিত করে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো কি, সংগঠনের মূল নীতি। প্রত্যেকটা জিনিসের জন্য বা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা নীতি বা নিয়মের মধ্যে পরিচালিত হয়ে থাকে। তাহলে সংগঠনের নীতির মধ্যে সর্বপ্রথম যেটা থাকবে সেটা কি থাকবে, লক্ষ্যের নীতি। লক্ষ্যের নীতিটা হচ্ছে কি, প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠন গড়ে তোলার প্রয়াসটাই হচ্ছে সংগঠনের লক্ষ্যের নীতি। লক্ষ্যটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সংগঠন যথোপযুক্ত হতে পারে না। তারপরে আমরা দেখব দক্ষতার নীতি। দক্ষতার নীতির মধ্যে কি থাকবে, শ্রম শক্তি ও উপায় উপকরণের ব্যয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনের নীতি হলো দক্ষতার নীতি। তাহলে ব্যবস্থাপনা সংগঠন প্রতিষ্ঠায় দক্ষতার বিষয়টি সব সময় সামনে রাখতে হয়। তারপর আমরা দেখব কি, কাম্য পরিসরে নির্ণয়ের নীতি। কাম্য পরিসর নির্ণয়ের নীতি, যে আমার প্রতিষ্ঠানে যে উদ্দেশ্যে সংগঠিত, যে উদ্দেশ্যে সংগঠন প্রণয়ন করা হয়েছে, যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটুকু আমি কতটুকু সাফল্যতা অর্জন করতে পারতেছি সেটাই হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি। তারপরে আমরা দেখব কি, জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতিটা হচ্ছে কি, প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্যক্তি ও বিভাগকে একে অন্যের সাথে সংযুক্ত করাটাই হচ্ছে জোড়াময় শিকল নীতি। তারপরে কি, দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা বিভাগ উপবিভাগের প্রত্যেকটা কর্মীকেই বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন কর্মের জন্য
কি বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এই নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্টভাবে দায়িত্ব বন্টন করে দেওয়াটাই হচ্ছে কি দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। তারপরে কি আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি কি একজন কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি। এটা নিশ্চিত করার নীতিটাই হচ্ছে আদেশের ঐক্য নীতি। কেননা একটা প্রতিষ্ঠানে সংগঠনের মাধ্যমে একজন ব্যক্তিকে একজনই আদেশদাতা হয়ে থাকেন। যদি সংগঠন না থাকতো তাহলে কিন্তু একজন ব্যক্তির আদেশদাতা অনেকেই হতো এবং অনেকে হওয়ার ফলে সেই ব্যক্তিটি কিন্তু কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারতো না। এই জন্য সংগঠনের মাধ্যমে কিন্তু আদেশের একক নীতি থাকতে হবে। তারপরে কি সারল্য ও সুস্পষ্টতার নীতি। সংগঠন কাঠামো চিত্র দেখেই যেন এর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, কর্তৃত্ব, প্রবাহ ইত্যাদি সম্পর্কে সহজে বোঝা যায় এবং দায়িত্ব ও কর্তৃত্ব যেন সহজেই অনুধাবন করা যায়, সেটাই হচ্ছে সারল্য ও সুস্পষ্টতার নীতি। তারপরে কি বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতিটা হচ্ছে বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা বিশেষ দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্ম বিভাজন, দায়িত্ব অর্পণের নীতিটাই হচ্ছে বিশেষায়নের নীতি। তাহলে কি তোমরা ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হলো কি সংগঠন কি বা সংগঠন কাকে বলে। তারপরে কি দেখলাম সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, অর্থাৎ সংগঠন প্রক্রিয়া করতে গেলে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তারপর কি দেখলাম সংগঠনের বৈশিষ্ট্য। তারপর কি দেখলাম সংগঠনের গুরুত্ব। তারপরে দেখলাম আমরা সংগঠনের মূলনীতি বা নীতিমালা সমূহ। তা আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস সমাপ্ত করছি। আবারও তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আগামী ক্লাসে তোমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো তোমরা।